জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। পরমদয়াল শিশি ঠাকুর বারবার আমাদের খাবারের দিকে সচেতন হতে বলেছেন। খাওয়া দাওয়াটা ঠিক করলেই আমাদের শরীর, স্বাস্থ্য, মন সব ঠিক থাকে। খাওয়া দাওয়াতে গোলমাল করলে আমাদের যত অসুবিধা। তাই আজকে আচার্যদেবের যে নির্দেশ তা নিয়ে এসেছি। এই কয়েকদিন আগে আলোচনা করেছি, আবার ফের আলোচনা করছি। যদি আমাদের আহার ঠিক থাকে তাহলে আমাদের শরীর মন ভালো থাকে। যেখানে সেখানে খাওয়া দাওয়া করা, যা তা খাওয়া, এগুলো কিন্তু একদমই চলবে না। তাতে আপনি নিরামিষাশী হন, আমিষাশী হন, যাই হন না কেন, শরীর এবং মনকে ভালো রাখাই আপনার প্রধান কাজ। এটা ভালো থাকলে কিন্তু সব রকম কাজে অংশগ্রহণ করা যায়। আমাদের রান্নাবান্না করা, পরিবেশন, কাউকে খাওয়ানো, সবটার মধ্যেই কিন্তু আমার ধর্ম ও আধ্যাত্মিকতা জড়িয়ে রয়েছে। সত্তাপসী নিরামিষ আহারই সেখানে সহায়ক। আমাদের মুড সুইং হয় মস্তিষ্কের মধ্যে দিয়ে, তা আবার চালিতও হয়। মস্তিষ্কের নিউরো ট্রান্সমিটার আমাদের মনকে পরিচালিত করে, আর তার ভারসাম্য নির্ভর করে আমরা কি খাচ্ছি, কতটা খাচ্ছি, তা আমার হজম হচ্ছে কি না, শরীর মনের পক্ষে আমার সেই আহার অনুকূল হচ্ছে কি না, তার উপরে। আমরা তো খাবার খাই, পেটটা ভরানোই আমাদের মেন উদ্দেশ্য নয়। পেট ভরছে কোন খাবার দিয়ে, সেই খাবারটা আমার হজমে সহায়ক কিনা, আমার শরীর এবং মনের মধ্যে কি প্রভাব পড়তে পারে, কতটা খাচ্ছি, এগুলো যদি না ভাবনা চিন্তা করে খাই তাহলে সেই খাবার আমাদের উপর এসে ব্যাড এফেক্ট করবে। পেট ভরিয়ে নিলাম, তৃপ্তি হলাম, কিন্তু পরের জন্য যে ভাবনাটা সেটা ভাবছি না। তাই খাদ্যটা একটু দেখে শুনেই গ্রহণ করা উচিত। একটা কথা আছে যে আহার শুদ্ধ চিত্ত শুদ্ধি। সাধারণভাবে বলা হয় প্রোটিন, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খাবার খেলে শরীর ভালো থাকবে। তো আজকের আলোচনার যে কথা, প্রধান কথা, সেটা হচ্ছে আচার্যদেব কেমন খাবারটা আপনাকে খেতে বললেন, কেমন খাবার খেলে এখন আমাদের শরীর ভালো থাকবে। সাধারণভাবে বলা হয় প্রোটিন, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খাবার খেলে আমার শরীর ভালো থাকবে। একজন মানুষের বাড়িতে গিয়ে তার রান্নাঘর, ঠাকুরঘর এবং বাথরুম দেখলে বোঝা যায় সে আদৌ শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সদাচার পরায়ণ কিনা। কোন কোন জায়গা? বাথরুম, ঠাকুরঘর, রান্নাঘর। রান্নাঘরটা মানে সূচি এবং পরিচ্ছন্ন থাকতে হবে। বাথরুম আর পরমদয়াল শিশি ঠাকুর যেখানে থাকেন, ঠাকুরঘর। এই পর্যায়ের সূক্ষ্ম জ্ঞান আমাদের নেই এখনো। নিউট্রিশনটা ঠিকঠাক জরুরি। মন খারাপ হয়ে গেলে অনেকেই বিঞ্জ ইটিং বা কমফোর্ট ইটিং করেন, আবার কেউ বা এমন পরিস্থিতিতেও প্রচুর খেয়ে নেন। তারপর বেডরুম আর বাথরুম হতে হয়, গলায় আঙুল দিয়ে বমি করতে হয়, যাকে বলা হয় বুলিমিয়া। তাই ডিফারেন্ট ফুড হ্যাবিটকে আপডেট করবার কথা বলেন পরম পূজ্যপাদ আচার্যদেব। খাদ্যগুণে ভরপুর মিলেটের কথা বলেন। আচার্যদেব কি কি খেতে বললেন? মিলেট খেতে বললেন। মিলেট আবার কি, কোন খাবারে পাওয়া যায়, সেটাও তো জানতে হবে। শুনুন। হরপ্পা সভ্যতার যুগে, আমরা হরপ্পা সভ্যতার কথা ইতিহাসে পড়েছি। হরপ্পা সভ্যতার যুগে যে সব শস্য চাষ করা হতো তার মধ্যে ছিল মিলেট। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি কয়েকটি দানা শস্যকে একত্রে বলা হয় মিলেট। এক সময় এটা ছিল ট্রাইবালদের খাবার, একথাও তিনি জানিয়েছেন। দরিদ্র মানুষেরাই মূলত খেতেন। মিলেট যে খাদ্যগুণে ভরপুর সেটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে। এক সময় চাহিদা কমে গিয়েছিল এর উৎপাদন। এখন সময় বদলেছে, চাহিদা বেড়েছে। 2023 সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মিলেট বর্ষ বলে ঘোষণা করা হয়েছে। 2023 সাল মানে খুব রিসেন্টের কথা এটা। ভারতের বিভিন্ন জায়গায় 16 রকমের মিলেট চাষ হয়। আচার্যদেব যে মিলেট খেতে বললেন, মিলেট জিনিসটা কি, এটাই মানে আপনাদের সামনে আমি শেয়ার করছি। তার মধ্যে বলছেন যে সরগাম মানে জোয়ার, পার্ল মিলেট, ফিঙ্গার মিলেট মানে রাগি, বার্নইয়ার্ড মিলেট মানে শ্যামা চাল, ফক্সটেল মিলেট কাউন চাল, বাকহুইট, কুট্টু, লিটল মিলেট, কুটকি, ব্রাউন টপ মিলেট ইত্যাদি, যেগুলোর নাম হয়তো আমরা অনেকেই শুনিনি। গুজরাট, রাজস্থান সহ ভারতের উত্তর পশ্চিম প্রান্তে জোয়ার, বাজরা, রাগি থেকে খাবার খাওয়ার চল বেশি। আচার্যদেব বাঙালির মধ্যেও এটা আনতে বলেছেন, স্পুন নয়। হাতে মেখে খেলে অ্যাটাচমেন্ট জন্মায়। আচার্যদেবের কথা অনুযায়ী প্রত্যেকে কিন্তু হাতে মেখে খাবার খাবেন, এমন কথাও তিনি বলেন।
সালাইভা সিক্রিয়েশনের সঙ্গে যোগ রয়েছে। মিলেট মূলত গ্লুটেন ফ্রি, তাতে শরীরে বাড়তি মেদ জমার সম্ভাবনা তৈরি হয় না। এই যে মিলেট খেলেন, এই মিলেট জাতীয় খাবার খেলে আপনার শরীরে কোনো রকম মেদ তৈরি হবে না, অথচ আপনার পেট ভার থাকবে, আপনার স্বাস্থ্যের জন্য ভালো। তাছাড়া এতে থাকে কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ, তাই স্বাস্থ্য সচেতন মানুষেরা মিলেট আহার করে থাকেন। খাদ্য তালিকায় আরও কী কী থাকবে সেটাও বলে দেন তিনি। একদিন বললেন, গর্ভাবস্থায় মা ও শিশু উভয়ের শারীরিক গঠনেও সাহায্য করে মিলেট। তিনি অনেক কিছুর পাশাপাশি পুষ্টিবিদ হিসাবেও পথ নির্দেশ করছেন এখনও আমাদের। আজ ডায়েটিশিয়ানদের প্রসঙ্গেও সমস্ত তথ্য তার জানা, ভাবলে অবাক হতে হয়। ধানের যোগান কমলে মিলেট আমাদের অন্যতম আশ্রয় হয়ে উঠতে পারে। উদ্ভিজ্জ প্রোটিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরপুর এই খাদ্যশস্য রক্তের কোলেস্টেরল এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ। সুস্বাদু অনেক রেসিপি তৈরি হতে পারে। ফাইবার সমৃদ্ধ খাদ্যশস্য সহজপাচ্য, পেটের সমস্যা থেকে মুক্তি পেতে তাই আমরা মিলেটকে বেছে নিতে পারি। বর্তমান আচার্যদেব মিলেট জাতীয় খাবারকে বেছে নিতে বলছেন। চালের খিচুড়ি, পায়েস, আটা রুটির মতো নানান খাবার মিলেট দিয়েও তৈরি হতে পারে। এরপর এমন বলতে বলতে চলে যান খাবার থেকে আধ্যাত্মিকতার গহনে। ভোগ, দুর্ভোগ, সম্ভোগ, উপভোগ সব কিন্তু আহার আর খাবারকে নিয়ে। ভোগ খাবো, প্রসাদ নেব, তার অর্থ কিন্তু প্রসাদ খাওয়া নয়। যাই খাই না কেন অন্তর দেবতাকে নিবেদন করেই খেতে হয়। অ্যাস্ট্রোনমির ভাষায় ভোগ মানে হচ্ছে গতি। গ্রহ তারকাদের যে চলন সূর্যকে ঘিরে, তারও একটা গতি আছে। ভালো খাবার আমাদের স্থবির করে তোলে না, বরং জীবনকে আরও গতিময় করে তোলে। তাই খাবারের একটা প্রভাব আছে, এটা আমাদের প্রত্যেককেই কিন্তু স্বীকার করতেই হয়। বিশেষ বিশেষ অসুখে বিশেষ বিশেষ খাবার বর্জন করতেই হবে। একজন হার্টের সমস্যার কথা নিবেদন করলেন। আচার্যদেব বললেন, চিনি, তেল, মশলা, নুন একটু রেস্ট্রিক্ট করলেই সব ঠিক হয়ে যাবে। এরপরে একজন বললেন হাঁটুর ব্যথার কথা, তাকে বললেন ভাত, আলু, মিষ্টি একটু কম খাবেন। খাবারের রেস্ট্রিকশন করলেই সুগারও নিয়ন্ত্রণে থাকে। আপনার ওজন কমলেই হাঁটুর ব্যথার তীব্রতা কমে যাবে। এক্ষেত্রে আহার নিয়ন্ত্রণটা খুব জরুরি। হাঁটুর অবস্থা অনেক সময় ভয়ানক হয়ে ওঠে, তখন নি রিপ্লেসমেন্ট ছাড়া আর উপায় থাকে না। তিনি আরও বললেন, খাবার আগে প্রচুর পরিমাণে জল খেয়ে নেবেন, কিন্তু খাবার পরে আর জল নয়। এই যে নিয়মগুলো, এগুলো আমরা অনেকেই জানি না। খাবার আগে প্রচুর পরিমাণে জল খাওয়া, খাবার পরে আমরা সবাই শুনেছি খাবার পরে প্রচুর পরিমাণে জল খেতে হয়, তাহলে নাকি খাদ্যকে ভাঙতে সুবিধা হয়। সকলকেই রান্না করতে তিনি শিখতে বলেন, রান্না করাটা শিখে নিতে বলেন। এ ব্যাপারে শ্রী ঠাকুরের কথারই অনুরণন শুনতে পাওয়া যায়। রান্নার কথা উঠলেই মন চলে যায় অদূর অতীতে। শ্রী ঠাকুর একসময় হোল টাইম ওয়ার্কারদের রান্না করতে শিখিয়েছিলেন। শ্রদ্ধেয় নলিগোপাল চক্রবর্তীর তো রান্নায় যথেষ্ট খ্যাতিই ছিল। রমন সাহার মাকে 101 পদ রান্না করে খাওয়ানোর কারিগর তো ছিলেন তিনি, সে এক ইতিহাস। সবসময় কর্মীরা সে সময় এক আজব বস্তু ব্যবহার করতেন, তার নাম ইকমিক কুকার। অ্যালুমিনিয়ামের ঢাউস যন্ত্রের নিচে কুঠুরিতে কাঠকয়লা জ্বালিয়ে সেই তাপে ওপরে 3 থাকে ভাত, ডাল, আলু পটলের ঝোল রাধার সহজ উপায় থাকতো ওই কুকারে। দীক্ষার কাজে বেরোনোর সময় অনেকেই ঋত্বিক দেবতায় এই কুকার ব্যবহার করতেন। যজমানের বাড়ির লোকেরাও ঋত্বিক দেবতার রান্নাই খেতেন। তো এইরকমভাবে সহজভাবে আগেও মানুষ রান্না করে খেয়েছেন। স্বপাক করে খাওয়া মানে নিজে হাতে রান্না করে খাওয়া, এর চেয়ে সুস্বাদু, এর চেয়ে ভালো কিছু হয়ই না। তো এইভাবে আচার্যদেব এত সুন্দরভাবে বলে দিলেন খাদ্য তালিকায় কি কি থাকবে, জল কখন খাওয়া হবে, কিভাবে ওজন কমবে, কি খেলে মেদ জমবে না, হাঁটু ব্যথা কিভাবে কমবে, সুগার নিয়ন্ত্রণে কিভাবে আনবেন, সব কিছুই কিন্তু আচার্যদেব এই পাঠে সুন্দরভাবে বলে দিলেন। এরপর আমরা যদি শুনেও না করি সেটা আমাদের দোষ। তো মিলেট কীভাবে খেতে হবে আপনাদের সবটাই বলে দিলাম। আপনারা অবশ্যই এই কথাগুলো ফলো করবেন। আচার্য সঙ্গ যেহেতু আমরা করছি, আচার্য নির্দেশ আমাদের প্রত্যেককেই কিন্তু পালন করতে হবে। আজ এই পর্যন্ত। জয় গুরু।